হ্যাঁ, তাহলে স্বরসঙ্গতির কথা যেটা বলছিলাম, ওই স্লাইডটা চলে গেছিলো, বাট শুরু করছি। সেটা হচ্ছে আমরা যেটা বলে দিয়েছি আগেই যে প্রগত, এই প্রগতর ক্ষেত্রে বলা হয়েছে যে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে একই রকম কাছাকাছি ধ্বনিতে রূপান্তরিত হলে তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। উদাহরণ দিয়েছি আমি, পূজা, পুজো, হ্যাঁ, বা দিশাহারা, দিশেহারা ইত্যাদি ইত্যাদি। ঠিক পরাগত হচ্ছে তার উল্টো। প্রগত বলছি কি পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি, আর পরাগত হচ্ছে কি পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয়ে একই রকম বা কাছাকাছি স্বরধ্বনিতে রূপান্তরিত হলে তাকে বলে পরাগত। যেমন ধরা যাক দেশি, দেশি, দিশি, এই দিশি, এইটার আমি আলোচনা করেও দিয়েছি ডিটেলসে। কমন হচ্ছে বিলাতি, বিলাতি, বিলিতি। আমি স্বরধ্বনি বর্গীকরণের স্ট্রাকচারটা এঁকে তোমাদেরকে এটা ডিটেলসে বুঝিয়েও দিয়েছি। তো এই যে দেশি হচ্ছে পরাগত, আমি সেখানে বলেছি যে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির যে চেঞ্জটা হচ্ছে। আর বিলাতি আর বিলিতি, এইটাকে আমি বলছি পারস্পরিক বা অনন্য। কেন কেন আমরা দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী এবং পরবর্তী দুই ধ্বনির প্রভাবেই আমরা দেখছি যে প্রভাবিত হয়ে যখন ধ্বনি পরিবর্তন হয় তখন তাকে আমরা বলতে পারি অনন্য বা পারস্পরিক, এই পার্টটাকে রয়েছে। এবং সেই ক্ষেত্রেই আমরা এই পার্টটাকে মানে সমান যে পার্টটা সেই জায়গাটাকে বোঝাবার চেষ্টা করি। তো বক্তব্য হচ্ছে কি, যেমন বলা যেতে পারে, দেখো খেয়াল করে, যে দুপাশের দুটি স্বরধ্বনির প্রভাবে তাদের মধ্যবর্তী অন্য কোনো ধ্বনি পরিবর্তিত হয়ে তাদের মতো একই বা কাছাকাছি ধ্বনি হয়ে গেলে তাকে বলছে মধ্যগত স্বরসঙ্গতি। যেমন বিলাতি, বিলিতি। কিন্তু এটা কিন্তু স্বরসঙ্গতির কোনো স্বতন্ত্র শ্রেণী নয়, এটা একই সঙ্গে প্রগত এবং পরাগত স্বরসঙ্গতির মিশ্র প্রক্রিয়া। তার জন্য আমি বিলাতি এবং বিলিতি লিখেছি। স্বরসঙ্গতির বিপরীত প্রক্রিয়া হলো স্বরের অসঙ্গতি। আমি আবারও বলি, স্বরসঙ্গতির বিপরীত প্রক্রিয়া হলো স্বরের অসঙ্গতি। এই প্রক্রিয়ায় কাছাকাছি অবস্থিত দুটি একই রকম স্বরধ্বনির মধ্যে একটি পৃথক হয়ে যায়। যেমন আমরা আদর করে এরকম ডাক দিয়ে থাকি সাধারণত, মামা, মামা, এটাকে মামু বলে থাকি, মামু। এই রকমভাবে কাকা, কাকু, এই পার্টটাকে বলে থাকি। এই পার্টটার ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে বলা হচ্ছে স্বরসঙ্গতির বিপরীত প্রক্রিয়া হলো স্বরের অসঙ্গতি। এই প্রক্রিয়ায় কাছাকাছি অবস্থিত দুটি একই রকম স্বরধ্বনির মধ্যে একটি পৃথক হয়ে যায়। একটা পৃথক হয়ে যায় মানে মা মা দুটোই আকার যোগে রয়েছে, পরে একটাতে আমরা দেখতে পাচ্ছি মামু উ শব্দটা আসছে আয়ের জায়গাতে, পৃথক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পার্টগুলো আমরা দেখতে পাই। তাহলে স্বরসঙ্গতি এবং সমীভবনের ক্ষেত্রে এইটা মনে রাখতে হবে, প্রগত, পরাগত, পারস্পরিক বা অনন্য যে তিনটে ভাগে বিভক্ত। প্রগত হচ্ছে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরে, আর পরাগত হচ্ছে পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরে, এবং পারস্পরিক বা অনন্য হচ্ছে পূর্ববর্তী এবং পরবর্তী উভয় স্বরের প্রভাবে। এই পার্টটা আমাদের সমীভবনের ক্ষেত্রেও কিন্তু একইভাবে আসবে। তো সমীভবন কাকে বলে? সমীভবন হচ্ছে এই রকম সন্নিহিত স্থানে অবস্থিত যে কাছাকাছি যদি একই একই বিষমধ্বনি থাকে এবং সেটা সমরূপত্ব লাভ করে, এর ফলে একটা প্রভাবে অন্যটা পরিবর্তিত হয়ে সমধ্বনিতে রূপান্তরিত হয়, তাকে বলে সমীভবন। বেশ কীরকম? কর্ম, কর্ম, দুটো বিষমধ্বনি, ক এবং ময়ের ডেফিনেটলি দুটো বিষমী ধ্বনি। এইটার ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে
পরস্পরের প্রভাবে উভয় সমরূপত্ব লাভ করে, অর্থাৎ একের প্রভাবে অন্য পরিবর্তিত হয়। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি গম্য। দেখো পদ্ম একইভাবে, মানে সংস্কৃত যদি পদ্ম আমরা উচ্চারণটা করি বাংলাতে পদ্ম, ওকে, এইটা হচ্ছে সমরূপত্ব লাভ করা দুটো বিষম ধ্বনির ক্ষেত্রে। সেই সমীভবন তিন প্রকার, প্রগত, পরাগত এবং অনন্য, আমি যে আগেও বলে এসেছি। সেখানেও ডেফিনেশনটা সেম, ওই পূর্ববর্তী এবং পরবর্তীর ক্ষেত্রে এই অর্থে সেম। কি বলা হচ্ছে প্রগতর ক্ষেত্রে? পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনিটি যদি পরিবর্তিত হয়ে পূর্ববর্তী সমরূপত্ব হয়, হ্যাঁ, পূর্ববর্তী সমরূপত্ব হয়, তবে তাকে বলা হয় প্রগত সমীভবন। যেমন চক্র, চকক, চক্র, চক্র, চক, এই। ঠিক আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে এটার ক্ষেত্রে, সেটা হচ্ছে লগ্ন, লগন, লগ্ন, লগ্ন, লগন, এই সব তো বুঝলাম, কিন্তু প্রগত যে সমীভবন রয়েছে সেটার ডেফিনেশনের ক্ষেত্রে বলা হচ্ছে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনিটি যদি পরিবর্তিত হয়, তাহলে পূর্ববর্তী ধ্বনিটি কি? আমরা দেখতে পাচ্ছি ল, তার প্রভাবে পরবর্তী ধ্বনি, পরবর্তী ধ্বনিটি কি? আমরা দেখতে পাচ্ছি গয়ে নয়, যুক্ত ব্যঞ্জনের একটা পার্ট। এখানে দেখতে পাচ্ছি কয়রা ফোলা, এটাও দেখতে পাচ্ছি যুক্ত ব্যঞ্জনের একটা পার্ট। তাহলে পরবর্তীটি প্রভাবিত হয়ে যদি সমরূপত্ব লাভ করে, যদি সমরূপত্ব লাভ সমরূপ হয়, তবে তাকে বলে প্রগত সমীভবন। অর্থাৎ লগ্ন লয়ের প্রভাবে পরবর্তী ধ্বনিটি পরিবর্তিত হয়ে সমরূপত্ব লাভ করছে, গয়ে নয়। চক্র চয়ের প্রভাবে কয়ের অপরাটা সমরূপত্ব লাভ করছে, কয়ে কয়। এই সমরূপত্ব লাভটা কি? গ এবং নয় যে যুক্ত ব্যঞ্জন হয়েছে সেটা পৃথক হয়ে সমরূপ লাভ করছে। কয়ের অফলা যেটা করা হয়েছে সেটা পৃথক হয়ে চকক এটা হয়েছে। ঠিক একইভাবে বলা যেতে পারে যে প্রগত সমীভবনের ক্ষেত্রে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনিটি যদি পরিবর্তিত হয়ে সমরূপত্ব লাভ করে। আগেরটা কি বলেছিলাম? আগেরটা বলেছিলাম যে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির সমরূপত্ব লাভ, আর পরাগতর ক্ষেত্রে বলছি যে পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনিটি যদি সমরূপত্ব লাভ করে তবে তাকে পরাগত সমীভবন বলা হয়। খুব কমন, নিচু ক্লাস থেকে পড়ে এসছো, উৎ প্লাস নয়ন, উৎ প্লাস নয়ন, এটা হচ্ছে উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। তো উৎ প্লাস নয়ন পরবর্তী ধ্বনির প্রভাবে, পরবর্তী ধ্বনি নয়ন, তার প্রভাবে পূর্ববর্তী ধ্বনিটি যদি সমরূপত্ব লাভ করে, এই যে উন্নয়ন, অর্থাৎ এই পরবর্তী ধ্বনির প্রভাবে খণ্ডেতর আউট হয়ে গেল, সমরূপত্ব লাভ করছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি উন্নয়ন হচ্ছে। বা পাঁচ শেড, পাঁচ শেড, পরবর্তী ধ্বনি কি? শেড, তার প্রভাবে পূর্ববর্তী ধ্বনির সমরূপত্ব লাভ করা হবে, তখন আমরা দেখতে পাচ্ছি পাশ শেড, পাশ শেড সমরূপত্ব লাভ করছে, দুটো কমন স, পাশ শেড। ঠিক একইভাবে নাদ জামাই থেকে নজ্জামায়, বর্গের জয় জয়, ওকে, এটা গেল পরাগত। অনন্য বা পারস্পরিকের ক্ষেত্রে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যখন পূর্ববর্তী এবং পরবর্তী উভয় ধ্বনির পরস্পরের প্রভাবে সমরূপ লাভ করে। দেখো স্বরসঙ্গতির ক্ষেত্রেও কিন্তু আমরা অনন্যর ক্ষেত্রে বলেছি উভয় ধ্বনি। তো এই ক্ষেত্রেও আমি কেন বলছি যে প্রগত, পরাগত এবং অন্য বা পারস্পরিক তিনটে কনসেপ্ট কিন্তু এক, যে কারণে নামকরণগুলো করা হয়েছে। যা বলছিলাম সমীভবনের থার্ড পার্ট, সেখানে বলছিলাম অনন্য বা পারস্পরিক, সেখানে বলছি পূর্ববর্তী এবং পরবর্তী উভয় ধ্বনির প্রভাবে যখন সমরূপ লাভ করে তখন তাকে বলা হয় অনন্য সমীভবন। যেমন বলা যেতে পারে উৎ প্লাস শ্বাস, উৎ প্লাস
শ্বাস, উৎ প্লাস শ্বাস। সহজেই বুঝতে পারছো যে এটা উচ্ছ্বাস হবে, উৎ প্লাস শ্বাস উচ্ছ্বাস। চয়ে ছয়ে চয়ে ছয়ে ব উচ্ছ্বাস। এই হচ্ছে উভয় ধ্বনির প্রভাবে সমরূপত্ব লাভ। বা বলা যেতে পারে খুব যেটা ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে, মানে সহজ, সব বইই রয়েছে, অদ্য, অদ্য, সেখান থেকে হচ্ছে অজ্জ, সমরূপত্ব লাভ উভয় ধ্বনির প্রভাবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া প্রজ্ঞা, প্রাক, গাঁ, এক্সেট্রা এক্সেট্রা। তো সংস্কৃত এবং বাংলা ধ্বনির অনেক ধ্বনি এই সমীভবনের প্রক্রিয়া মাত্র। হ্যাঁ, এই জন্যই কিন্তু সমীভবনের একটা আলাদা গুরুত্ব রয়েছে। দেখো এতগুলো ভবন রয়েছে, বিষমী ভবন, ঘোষী ভবন, মহাপ্রাণী ভবন, অল্পপ্রাণী ভবন, কণ্ঠনালীয় ভবন, নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, বিনাসিক্যী ভবন, তালব্যী ভবন। এতগুলো পার্ট কন্টিনিউয়াস বলা যাবে না, মোটামুটিভাবে যে পার্টগুলো রয়েছে ইম্পর্টেন্ট মনে করব সেগুলোকেই আমরা বলে থাকতে পারি। এই আসলে বিষমী ভবন শব্দ মধ্যে দুটো সমধ্বনি কাছাকাছি অবস্থান করলে অনেক সময় তাদের কোনো একটা পরিবর্তিত হয়ে যায়, এই প্রক্রিয়াকে বিষমী ভবন বলে। অর্থাৎ একদম জাস্ট সমীভবনের বিপরীত। কীরকম বিপরীত? আমি বলছি শব্দ মধ্যে দুটি সমধ্বনি কাছাকাছি অবস্থান করলে, তো লাল, শব্দ মধ্যে দুটো স্বরধ্বনি কাছাকাছি অবস্থান করলে হলো। অনেক সময় তাদের কোনো একটি পরিবর্তিত হয়ে যায়, অর্থাৎ যে কোনো একটা শব্দ সেটা পরিবর্তিত হয়ে যাবে, এই প্রক্রিয়াকে বিষমী ভবন বলে। তাহলে এটা সমীভবনের বিপরীত। সমীভবনের বিপরীত কেন? কারণ সমীভবনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সন্নিহিত স্থানে অবস্থিত বিষম দুটি ধ্বনি। আমরা এখানে বিষম ধ্বনির কথা বলছি না, কিন্তু বিষমী ভবনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে লাল থেকে হয়ে গেল নাল। এই হচ্ছে বিষমী ভবনের উদাহরণ, ইত্যাদি ইত্যাদি। বা লাঙ্গুল থেকে লেঙ্গুর, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো খুব শর্ট করে বোঝাবো, আগেই বলে দিয়েছিলাম বিষমী ভবনের পার্টটা। তো বিষমী ভবন গেল। নেক্সট যদি বলা যেতে পারে, তাহলে বলা যেতে পারে এরকমভাবে কতগুলো বিষয়কে কেন্দ্র করে। সেমন হচ্ছে শতনাসিক্যী ভবন, দ্যাট ইজ এটা বিষমী ভবনটা হয়ে গেছে শতনাসিক্যী ভবন। সেটা হচ্ছে যে তোমরা তো জানো যে অনুনাসিক শব্দ যেটা হচ্ছে বর্গের, হ্যাঁ, পাঁচটা যে বর্গ রয়েছে ক ছ ট ত প, সেই বর্গের শেষ বর্গ অর্থাৎ পঞ্চম বর্গে যে পার্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে অনুনাসিক, দন্তে ন, উম, এক্সেট্রা এক্সেট্রা। আর সানুনাসিক হচ্ছে চন্দ্রবিন্দু। তাহলে আমি অনুনাসিক কি বললাম? আমি বললাম পঞ্চম বর্গের শেষ বর্গের যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে অনুনাসিক। আর সানুনাসিক কাকে বলছি? চন্দ্রবিন্দুকে সানুনাসিক বলছি। এবার এসো শতনাসিক কি ভবন। অন্য কোনো বর্ণের প্রভাব ছাড়াই যদি অকারণে কোনো স্বরধ্বনির নাসিক্যী ভবন ঘটে তবে তাকে বলে শতনাসিক্যী ভবন। মানেটা কি? চন্দ্র। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি চন্দ, চন্দ। খেয়াল করবো উপভাষাতেও এই জিনিস দেওয়া হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি চাঁদ। আমরা যদি বলি কীরকম, এখানে মূল শব্দ অনুনাসিক ধ্বনি ন ছিল। এই যে তোমরা দন্তে ন দেখতে পাচ্ছ, চন্দ্রতেও দেখতে পাচ্ছ, চন্দ্রতেও দেখতে পাচ্ছ, ন ছিল। পরে সেটা লুপ্ত হয়ে পূর্ববর্তী ধ্বনিকে সানুনাসিক করে দেয়। দন্তে ন এখানে চাঁদে আমরা দেখতে পাচ্ছি না, পূর্ববর্তী ধ্বনি কি? চ, সেটাকে কি করে দিচ্ছে? সানুনাসিক, অর্থাৎ চন্দ্রবিন্দু যোগ করা হচ্ছে। এইটাকে শতনাসিক্যী ভবন বলা হয়। ইম্পর্টেন্ট উদাহরণ যেটা হচ্ছে সাধারণত ইম্পর্টেন্ট হিসাবে গণ্য করা হয় পুস্তিকা। এই পুস্তিকা শব্দটা আমরা প্রথমে যদি দেখি তাহলে দেখতে পাবো প্রাকৃতিক পথ্যি আ, পথ্যি আ, পথ্যি আ। নেক্সট পথ্যিয়া থেকে যখন আসছে তখন পুঁথি,
চন্দ্রবিন্দু নয়, পুঁথি, পুঁথি। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দ্রবিন্দু চলে আসছে পুঁথি। এই এখন পুঁথি বানান চন্দ্রবিন্দু থাকবে কি থাকবে না সেটা নিয়ে বিতর্ক আছে, সে অন্য প্রসঙ্গ। আমরা উদাহরণের ক্ষেত্রে, শতনাসিকী ভবনের উদাহরণের ক্ষেত্রে এইটাই দেব। ঠিক আছে, এরকম হাস্য, হাসি, হাসি, এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ শতনাসিকী ভবনের এই হচ্ছে দৃষ্টান্ত ক্ষেত্রে এটাকে আলাদা করে আইডেন্টিফাই করা যায়। এছাড়া যদি অন্য বিষয়গুলোকে ধরি তাহলে বেছে বেছে ইম্পর্টেন্ট বিষয়গুলোকে ধরা বেশি বোধহয় বেটার, তাহলে বেশি ভালো হয়। যেমন ধরো ঘোষী ভবনটাকে যদি ধরি, ঘোষী ভবনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ঘোষী ভবনের ক্ষেত্রে আমরা সাধারণত বর্গের কথা বলবো এখন। সাধারণত বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি, উন্তেজ্য, র, ল, হ, ডয়শূন্য র, ঢ, এই সমস্ত স্বরধ্বনি হলো সঘোষ ধ্বনি। আমি কি বলছি? সঘোষ। এগুলো আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, সঘোষের ক্ষেত্রে আমরা কি বলতে চাইছি? যে বর্গের কি ইংরেজিতে লিখছি সুবিধা হবে, থার্ড, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম, এই ধ্বনি। এছাড়া উন্তেজ্য, র, ল, হ, ডয়শূন্য র, ঢয়শূন্য র, এই সমস্ত স্বরধ্বনিকে বলছি সঘোষ ধ্বনি। আর অন্য ধ্বনিগুলি হচ্ছে অঘোষ ধ্বনি। তাহলে শুধুমাত্র সঘোষ ধ্বনিটা মনে রাখলে অন্য ধ্বনিটা ক্লিয়ার হয়ে যাবে যে সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। কোনো সঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি যদি সঘোষে ধ্বনিতে পরিণত হয় তবে তাকে ঘোষী ভবন বলে। তাহলে কি বলছি? ঘোষী ভবনের ক্ষেত্রে ডেফিনেশনটা বলছি যে কোনো সঘোষ ধ্বনির প্রভাবে, কোনো সঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি যদি সঘোষ ধ্বনিতে পরিণত হয় তাকে ঘোষী ভবন বলে। যেমন আমি একটা জায়গার নাম দিয়ে বলি, চাকদহ, চাকদহ, সেখান থেকে আমরা বলি চাকদা। কি বলছি? চাকদহ, চাকদা, চাকদা, এইটা বলছি, চাকদা। এখানে দেখো ঘোষ ধ্বনি দয়ের প্রভাবে, এখানে ঘোষ ধ্বনি এই যে দ, এর প্রভাবে আমরা কি দেখতে পাচ্ছি? দয়ের প্রভাবে কি বলছি? এটা ঘোষ ধ্বনি। ঘোষ ধ্বনি দয়ের প্রভাবে অঘোষ ধ্বনি কি হচ্ছে? কতে পরিবর্তিত হয়ে ঘোষ ধ্বনি গয়ে হয়েছে। আবারও বলি, হ্যাঁ, চাকদহ, চাকদা, এখানে ঘোষ ধ্বনি দ, এর প্রভাবে অঘোষ ধ্বনি ক। অঘোষ ধ্বনি ক কোথায়? এই যে অঘোষ ধ্বনি ক, এই যে ক, এইটা কি হয়েছে? ক পরিবর্তিত হয়ে ঘোষ ধ্বনি গয়ে পরিবর্তিত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে চাকদহ, চাকদা, যখন আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এইখানে আমরা এটাকে ঘোষী ভবনের প্রক্রিয়া বলতে পারি। এরকম আরও উদাহরণ আছে, দিগ্বিজয়, দিগ্বিজয় ইত্যাদি ইত্যাদি। এটা সোজা আছে ছোট দিদি, ছোট দিদি, এখানে আমরা ছোট দি, ছোট দি, এই উচ্চারণটা করতে পারি, ছোট দি। এরকম ঘোষ ধ্বনির প্রভাবে যে অঘোষ ধ্বনি ঘোষী ভবন হয় তা খানিকটা সমীবহনের পার্ট হিসাবেও দেখা যায়। কিন্তু এরকম ঘোষ ধ্বনির প্রভাব ছাড়াও আপনি থেকেই কোনো কোনো সময় পশ্চিমবাংলার উচ্চারণে শব্দের শেষে অবস্থিত একক ঘোষ ধ্বনি স্বঘোষে উচ্চারিত হয়। আমি কি বলছি? একক ঘোষ ধ্বনি স্বঘোষে উচ্চারিত হয় এবং একে শতঘোষী ভবন বলে। কি বলছি? একে শতঘোষ, মানে যেন এর পার্ট আরটা বলা হচ্ছে। যেমন বলা যেতে পারে যে ভোদা কাকু, দ্রুত উচ্চারণে ভদকা। ফার্সিতে বলা যেতে পারে খারাপ, খয়াকার, রয়াকার বা খারাপ, সেখানে খারাপ, প চলে এলো। হ্যাঁ, যদি ফার্সিতে বলি গুলাব, বাংলাতে বলছি গোলাপ, বা বড় ঠাকুর, বট ঠাকুর,
এই রকম অজস্র উদাহরণ ঘোষী ভবনের ক্ষেত্রে আছে। তোমাদের মনে রাখতে হবে যে কোনো সঘোষ ধ্বনির প্রভাবে সঘোষ ধ্বনির প্রভাবে, আমি সঘোষের পার্টগুলো দেখিয়েছি আগে, সঘোষ ধ্বনির প্রভাবে যখন অঘোষ ধ্বনি যদি সঘোষ ধ্বনিতে পরিণত হয় তাকে ঘোষী ভবন বলে। এই মহাপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবনের ক্ষেত্রে দেখো, আমি বলেছি এগুলো খুব শর্টে বেরিয়ে যাব। বাংলায় সাধারণত তোমরা জানো বর্গের দ্বিতীয়, চতুর্থ এবং হ হলো মহাপ্রাণ ধ্বনি। কি বলছি? বর্গের 2 নম্বর, 4 নম্বর, এছাড়া হচ্ছে হ, এই হ ধ্বনি, এগুলো হচ্ছে মহাপ্রাণ, প্রাণবায়ু আমাদের বেশি লাগে। বেশ, আর অন্য ধ্বনিগুলো হচ্ছে অল্প প্রাণ। তাহলে সন্নিকষ্ঠ বা সংযুক্ত কোনো মহাপ্রাণ ধ্বনির প্রভাবে, মানে কাছাকাছি অবস্থিত সন্নিকষ্ঠ বা সংযুক্ত কোনো মহাপ্রাণ ধ্বনির প্রভাবে যদি কোনো অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণে উচ্চারিত হয়, তা মহাপ্রাণী ভবন। মহাপ্রাণী ভবন মানে কি? অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণে রূপান্তরিত হচ্ছে, তাকেই আমরা বলে থাকি মহাপ্রাণী ভবন। যেমন বলা যেতে পারে অনেক কটাই, সেটা হচ্ছে আমি শর্ট কতগুলো দেওয়ার চেষ্টা করছি। 5 হালা, 5 হালা, 5 হালা। তাহলে দেখো এই 5 হালা যখন আমরা উচ্চারণ করছি তাহলে পাছালা বলছি। কি বলছি? বলছি পাছালা। কেন বলছি পাছালা? এর কারণে বলছি পাছালা, সেটা হচ্ছে এই কারণে যে হয়ের প্রভাবে, এই যে হ, এই হয়ের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে চ হয়েছে নিকটস্থ ছ, অর্থাৎ এই যে চ, এইটা তালব্যধ্বনি, এই যে তালব্যধ্বনি হয়ের প্রভাবে চ হয়ে গেছে ছ। তাহলে আমরা দেখতে পাচ্ছি মহাপ্রাণী ভবন, অর্থাৎ চ যখন অল্প প্রাণ, সেখানে যখন মহাপ্রাণ উচ্চারণ ছ করছি, তখন সেটা আমরা বুঝতে পারছি যে এটা মহাপ্রাণী ভ্রমণ হয়ে গেছে। ঠিক অল্প প্রাণী ভবন ঠিক এর বিপরীত, অর্থাৎ কোনো মহাপ্রাণ ধ্বনি যদি অল্প প্রাণী উচ্চারিত হয়। অল্প প্রাণী ভবন হচ্ছে কোনো মহাপ্রাণ ধ্বনি যখন অল্প প্রাণী উচ্চারিত হয় তখন তাকে অল্প প্রাণী ভবন বলে। এটার উদাহরণ আমি দিয়েছি তোমাদেরকে উপভাষার ক্ষেত্রে। এই যে দুধ, সেটার উচ্চারণ করা হচ্ছে দুধ, অর্থাৎ ধ হয়ে গেল দ, এই মহাপ্রাণ সেটা হয়ে গেল অল্প প্রাণে কনভার্ট হয়ে গেল। তাহলে এইটাকে আমরা বলি যে অল্প প্রাণী ভবন। ঠিক বাঘ, বাঘ, ঘটা হচ্ছে মহাপ্রাণ, এটা অল্প প্রাণে এলো গ, বাঘ। এই হচ্ছে অল্প প্রাণী ভবন। বেশ, এইভাবে কণ্ঠনালীয় ভবন, নাসিক্যী ভবন ইত্যাদি ইত্যাদি আছে। শতনাসিকী ভবন তো বলেছি, নাসিক্যী ভবনটা একটু বলে নিই, কারণ শতনাসিকী ভবনের মধ্যে নাসিকী ভবনের পার্ট যেহেতু আছে। নাসিক্যী ভবন হচ্ছে কি? সেটা হচ্ছে কোনো নাসিক্য ব্যঞ্জন ম, ন, উম ইত্যাদি যদি ক্ষীণ হতে হতে ক্রমশ লোপ পায় এবং তার রেশ স্বরূপ পূর্ববর্তী স্বরধ্বনিতে একটা অনুনাসিক অনুরণন যোগ হয়, তবে সেই প্রক্রিয়াকে নাসিক্যী ভবন বলে। কীরকম? যেমন বন্ধ, বন্ধ, সেখান থেকে বাঁধ, বন্ধ, সেখান থেকে আমরা পাচ্ছি বাঁধ। তাহলে কি হলো? এখানে অনুনাসিক ব্যঞ্জন ন, এই যে ন ধ্বনি, সেটা লুপ্ত হয়েছে, লোপে তার পূর্ববর্তী যে স্বর অদীর্ঘ হয়ে অনুনাসিক আঁতে পরিণত হয়েছে। তেমনি বলা যেতে পারে অঙ্ক, এটা হচ্ছে আঁক, অঙ্ক, আঁক। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি নাসিক্য ব্যঞ্জনধ্বনি লোপ পাচ্ছে। এই হচ্ছে নাসিক্য ব্যঞ্জনধ্বনির ব্যাপারটা। শতনাসিকী ভবন তো আগেই বলে দিয়েছি যে এই শব্দ মধ্যে নাসিক্য ব্যঞ্জন না থাকলে অনেক সময় কোনো কোনো স্বরধ্বনি আপনি থেকেই অনুনাসিক উচ্চারিত হয়, অর্থাৎ নাসিক্য ব্যঞ্জন থাকবে না। পুস্তকের উদাহরণটা আমি যেমন দিয়েছি। ওকে, বিনাসিক্যী ভবন হচ্ছে অনেক সময় শব্দের অন্তর্গত কোনো নাসিক্য ব্যঞ্জন লোপ পায়, কিন্তু তার কোনো প্রভাব বা রেশ থেকে যায় না, অর্থাৎ কোনো চন্দ্রবিন্দু যোগ হবে না, সানুনাসিক হয়ে যাবে, সেটা পার্ট হবে না। এটা হচ্ছে বিনাসিক্যী ভবন।
শৃঙ্খল, শিকল, শেকল। অর্থাৎ শৃঙ্খল উমূলক পাচ্ছে, শিকল শেকল উমূলক পাচ্ছে, চন্দ্রমন্দির কিন্তু পার্ট নেই। এই হচ্ছে বিনা সিক্কি ভবনের জায়গা। তাহলে দেখো, বলতে বলতে অনেক জায়গাতেই বলে ফেলেছি। সেখানে তালব্য ভবনটার বাদ দিই কেন, সেটা হচ্ছে তালব্য ভবনের ক্ষেত্রে সংস্কৃত যে হর্ষই দীর্ঘই চ, ছ, জ, ঝ, ইয়, হ্যাঁ, মধ্যাহ্নস্ব তালব্যস্বকে তালব্য ধ্বনি বলা হয়। হ্যাঁ, এই সব তালব্য ধ্বনির প্রভাবে কোনো দন্তধ্বনি বা অন্য ধ্বনি যদি তালব্য ধ্বনিতে পরিবর্তিত হয়ে যায়, তবে তাই প্রক্রিয়াকে বলে তালব্য ভবন। একটা উদাহরণ দিলে এগুলো বেশি সুবিধা হয়। যেমন বলা যেতে পারে যে ওই যে আমরা উদাহরণ দিয়েছিলাম সন্ধ্যা, এখানে মঞ্ঝা, সেখান থেকে সাঁঝ, এইখানে আমরা জফলার প্রভাবে দন্তধ্বনি ন এবং ধয়ের পরিবর্তন হয়ে তালব্য ধ্বনি যথাক্রমে ইয় এবং ঝতে পরিণত হয়েছে, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এইভাবেও বলা যেতে পারে যে অনেক সময় শততালব্য ভবনের ক্ষেত্রে পার্ট আসে, যেমন গ্র্যাজুয়েট এই ইংরেজির সাথে বাংলার এত ডিটেলসে এগুলো জানার দরকার নেই। মোটা কথা হলো ধ্বনির রূপান্তর। ধ্বনির রূপান্তরের যে পার্টগুলো হলো সেগুলোর মধ্যে হাইলি ইম্পর্টেন্ট আমি বলেছি অভিশ্রুতি, স্বরসঙ্গতি এবং সমীভবন, এবং সেগুলো আলোচনা করে ধ্বনির রূপান্তরের জায়গাটা আজকে ক্লিয়ার করেছি। নেক্সট দিন ধ্বনির স্থানান্তর ও বিপর্যয় সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব। তাহলে দেখবে যে দৃষ্টান্ত সামনে রাখলেই, আমি কিন্তু সেইভাবে বোঝানোর চেষ্টা করেছি, সামনে রাখলেই ডেফিনেশনগুলো খুব ক্লিয়ার হয়। আজকে এই পর্যন্ত। প্রথম দুটো স্লাইড দেখলে ধ্বনি রূপান্তরের জায়গাটা ক্লিয়ার হবে। ওকে, ভালো থেকো সবাই।